সম্মানিত সুধী, আমরা জানি সরকার ইতিমধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করেছে, যেটি সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ এই খসড়া সংক্রান্তে মতামত সেটি 4 ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবেন। তো মোটামুটিভাবে যে খসড়াটি প্রস্তুত করা হয়েছে সেটি আমরা আজকে পর্যালোচনা করব। আমরা দেখেছি বাংলাদেশের একটি আলোচিত আইন, যেটি প্রথমে তথ্য প্রযুক্তি আইন 2006 ছিল, পরবর্তীতে এই আইনটিকে মানুষের কথা বলার যে অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা সেটিকে নিপীড়নের যন্ত্র হিসেবে শাসক গোষ্ঠী ব্যবহার করেছিল, যার প্রেক্ষিতে অনেক সমালোচনার প্রেক্ষিতে, অনেক নিপীড়নের প্রেক্ষিতে এটি 2018 সালে এসে ডিজিটাল নিরাপত্তা আইন হিসেবে কিছুটা পরিমার্জন সংশোধন করা হয়। পরবর্তীতে 2023 সালে এসে সাইবার সুরক্ষা আইন করা হয়। এখন 2025-এ এসে এটিকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ হিসেবে আবার এই আইনটি পরিমার্জিত করে সংশোধন করা হচ্ছে। মূলত এই আইনটি একটি নিবর্তনমূলক আইন হিসেবে স্বীকৃতি পেয়ে গিয়েছিল, যে আইনের মাধ্যমে যে কারো বিরুদ্ধে, এবং এটিকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহার হয়েছে বলে অনেকে মনে করেন। যাই হোক, আমাদের আলোচনার বিষয়বস্তু সেটি না। আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে নতুন অধ্যাদেশ, সেখানে নতুন কি থাকছে, নতুন কি আমরা আশা করতে পারি, এই বিষয়গুলো পর্যালোচনা করব। এই আইনের যে মূল কিছু বিষয়, প্রথমত আমরা যদি সরাসরি চলে যাই সেখানে দেখব এই আইনে মাত্র 2টি ধারা জামিন অযোগ্য, আর বাকি ধারাগুলোকে জামিনযোগ্য রাখা হয়েছে এবং খুবই সংবেদনশীল একটি আইন আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে। এবং এই আইনের প্রেক্ষিতে কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ার কথা বলা হয়েছে। সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য সাইবার ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার গঠন করার কথা বলা রয়েছে। ন্যাশনাল সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিমের কথা বলা রয়েছে। ন্যাশনাল সিকিউরিটি অপারেশন সেন্টার এবং ডিজিটাল ফরেন্সিক ল্যাব সহ নানান কিছু দিক সংযোজন হয়েছে। এই আইনের একটি সবচেয়ে ভালো দিক হচ্ছে এই আইনের 33 ধারাতে যেটি বলা হয়েছে 31-3, সেখানে বলা হচ্ছে আপনি যদি আপনার বিরুদ্ধে কেউ একটা সাইবার মামলা করল, আপনাকে পুলিশ গ্রেপ্তার করলে আমরা জানি আইনের বিধান মোতাবেক 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করতে হয়। ওই 24 ঘন্টার মধ্যে আপনাকে উপস্থাপন করার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করে আপনার বিরুদ্ধে মামলাটি চলবে না, আপনাকে সাথে সাথে জামিন তো দিবেই, সাথে সাথে মামলাটি খারিজ করে দিতে পারবে। অর্থাৎ এই 24 ঘন্টা মামলার নিষ্পত্তির যে বিধান, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে থাকবে। এখানে সাইবার প্রতারণা, সাইবার জালিয়াতি, এই বিষয়গুলো, সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলোকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে সাইবার অপরাধ, সেটিরও কথা বলা রয়েছে। এবং কেউ যদি মিথ্যে মামলা করে তার বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা বলা হয়েছে। মিথ্যে মামলা করলে আপনি যে ধারায় মামলা করছেন, যে ধারাগুলোতে মামলা করছেন, সেটি যেটি সর্বোচ্চ শাস্তি, সেটি আপনার যিনি মিথ্যে মামলা করবেন তার উপর অর্পিত হবে। সেটি ট্রাইব্যুনাল নিজের স্বপ্রণোদিত সোমোটো ও বাদীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, কিংবা লিখিত আবেদনের প্রেক্ষিতে যারা অভিযুক্ত তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে পারবেন। ক্ষতিপূরণের বিধান রয়েছে। এবং আইনে একটি যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে, ধরুন আপনার বিরুদ্ধে মামলা করলেও আপনি অব্যাহতি পেলেন, এতে আপনার কি লাভ হলো? এখন এই আইনের একটি বিধান এখানে রাখা হয়েছে ক্ষতিপূরণ। আদালত যদি মনে করে আপনি একটি অপরাধ, কেউ আপনার মানহানিকর বা আপনার বিরুদ্ধে কোনো কিছু একটা সাইবার অপরাধ করল, সাইবার অপরাধের প্রেক্ষিতে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেমন আমরা ধরতে পারি, যেমন 22 ধারা কেউ সাইবার প্রতারণা করল, সেখানে বলা হচ্ছে সাইবার প্রতারণার 5 বছর সাজা, 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এখন আদালত যদি মনে করে এই 50 লক্ষ টাকা জরিমানার একটা অংশ যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে দিতে পারবেন, সে একটি আদালত রয়েছে। কিংবা এই 50 লক্ষ টাকার অতিরিক্ত কোনো জরিমানা, কিংবা আদালত যেটিকে মানসম্মত মনে করবে, স্ট্যান্ডার্ড বজায় রেখে সেটি আরোপ করতে পারবেন। অর্থাৎ যিনি ক্ষতিগ্রস্ত হবেন তিনি জরিমানাও প্রাপ্ত হবেন। এই আইনের একটি খুবই ভালো দিক। এবং এই আইনের আরেকটি কিছু দিক বলা হয়েছে, 9টি ধারা বাতিল করা হয়েছে পূর্বের সাইবার নিরাপত্তা আইন, যে দ্বারায় মামলাগুলো, যেগুলো স্পিচ অফেন্স, সাইবার নিরাপত্তা, সাইবারের অপরাধকে দুই ক্যাটাগরির অফেন্স হিসেবে বিবেচনা করা হয়। একটি হচ্ছে কম্পিউটারাইজ অফেন্স, একটি হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স যেগুলো হয়রানির টুল হিসেবে ইউজ করা হয়েছে সেগুলো বাতিল হয়ে যাবে।
সেগুলো যেসব মামলা রায় হয়ে গিয়েছে, যেসব মামলা বিচারাধীন, যেসব মামলা তদন্তাধীন, সবগুলো বাতিলের সুপারিশ করা হয়েছে। 9টি ধারা বাতিলের সুপারিশ করা হয়েছে। বিশেষ করে মানহানি, এই বিষয়গুলো, আক্রমণাত্মক যে বিভিন্ন বিষয়গুলো আসছে, আরো কিছু বিষয়, তো এই 9টি ধারা বাতিল সুপারিশ করা হয়েছে। এবং কিছু ধারা থাকবে, কিছু ধারা যেগুলো কম্পিউটারাইজ অফেন্স, ডিজিটালাইজেশন মাধ্যমে জালিয়াতি, রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড, সেগুলো থাকবে। সেগুলো অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে থাকবে। সুতরাং আইন বাতিল হয়ে গেল, 2023 সালের আইনটি রহিত হয়ে গেল, সকল অপরাধের মার্জনা করা হচ্ছে না। 9টি সেকশন যেগুলো স্পিচ অফেন্স, বিস্তারিত আপনারা জানবেন, সেগুলো দেখে নেবেন, সেগুলো বাতিল করা হয়েছে। কিন্তু অন্য যে অফেন্স গুলো রয়েছে, কম্পিউটারাইজ অফেন্স, ডিজিটাল অফেন্স, হ্যাকিং এর বিষয় রয়েছে, সাইবার ক্রাইমের, টেরোরিজমের বিষয় রয়েছে, সেগুলো থাকবে। সেগুলো বাতিল হচ্ছে না, সেগুলো অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে চলবে। তার প্রেক্ষিতে কি দাঁড়াচ্ছে? তার প্রেক্ষিতে প্রায় বলা হচ্ছে 90 থেকে 95% মামলা খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। একেবারে সরাসরি সরকার প্রজ্ঞাপন দিবে আর এই আইনের মাধ্যমেও বাতিল হয়ে যাবে। এবং এখানে একটা অবাধ সুযোগ, যারা পেশাজীবী রয়েছে, সাংবাদিক রয়েছে, গণমাধ্যম কর্মী রয়েছে, তাদেরকে অবাধ স্পেস দেওয়া হয়েছে। তথ্য অধিকার আইন 2009, এই তথ্যমূলে আপনার যদি কোনো একটা কন্টেন্ট রাষ্ট্র ব্লক করে দেয়, সেটি আপনি জানতে পারবেন, সেটি আপনাকে অবহিত করতে হবে। সে তথ্য অধিকারের যে অবাধ প্রয়োগ, সেটিকে সুরক্ষা দেওয়া হচ্ছে, নিশ্চিত করা হয়েছে। এটি আইনের সবচেয়ে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, এটি একটি ভালো দিক, এটিকে আমরা সাধুবাদ জানাই। এবং মাত্র 2টি ধারা, আমি আগে বলছি 2টি ধারা জামিন অযোগ্য। সে 2টি ধারা হচ্ছে কি? সে 2টি ধারা হচ্ছে যে হ্যাকিং বা টেরোরিজম, যে কার্যক্রমগুলো রাষ্ট্রবিরোধী, সেগুলো বলা হয়েছে। এবং যে আপনার ফিল্টারিং, সেন্সরশিপ যেগুলো আগে জারি করতো, সেগুলো আপনি তথ্য অধিকার আইনের মধ্যে আপনি সেটারও সুরক্ষা পাবেন। গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হবে, প্রতিকার, আপনার একটা বিষয়, সেটিরও প্রতিকারের ব্যবস্থা রয়েছে। গোপনীয়তার অধিকার যদি কারো ক্ষুণ্ণ হয়, সেটিরও ব্যবস্থা রয়েছে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল, যেটি আগেও ছিল প্রস্তাবিত, সেটি আইনেও আছে। এবং আইনানুগ বহির্ভূত ট্রানজাকশন, আমি যেটি বলছি মোবাইল ব্যাংকিং, সেটাকে পানিশমেন্টের আওতায় আনা হচ্ছে। এবং যেটি বলা হচ্ছে আগেও যেটি 25 ধারা ছিল, 25 ধারা, যেটি সবাই অনেকে আশঙ্কা করছেন, সাইবার আইন যদি বাতিল হয়ে যায় তাহলে আপনাকে কেউ ব্ল্যাকমেইলিং করতেছে, আপনাকে কেউ হ্যারাসমেন্ট করতেছে, আপনাকে এই ধরনের যে বিষয়গুলো, অশ্লীল বিষয়বস্তু প্রকাশ করতেছে কিংবা যৌন হয়রানি করতেছে, সেগুলোর প্রতিকার কি থাকবে না? না, আইনে এই 25 ধারায় আবার সেটি রাখা হয়েছে। 25 ধারার যে বিধান, সেখানে বলা হচ্ছে যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং এবং অশ্লীল বিষয়বস্তু প্রকাশ অপরাধ। এবং সেখানে বলা হচ্ছে সর্বনিম্ন অনধিক 2 বছর এবং সাজা, এবং যে 10 লক্ষ টাকা জরিমানা। যদি সেটি নারী এবং শিশুদের বিরুদ্ধে হয়ে থাকে, সেক্ষেত্রে 3 বছর সাজা এবং 20 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে সেটি শাস্তির বিধান রাখা হয়েছে। মিথ্যা অভিযোগ, সেটি আমি আগে বলছি, মিথ্যা অভিযোগ এবং কোম্পানি কর্তৃক, কোনো প্রতিষ্ঠান কর্তৃক যদি কোনো অপরাধ করা হয়ে থাকে, সেটিরও বিচার নিশ্চিত করা হয়েছে। সুতরাং এই আইনটি পরোয়ানা যদি কেউ তল্লাশি করতে চায়, তল্লাশি পরোয়ানা, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের পারমিশনের বিষয়টি এনশিওর করা হয়েছে। যখন তখন যেখানে সেখানে যেভাবে সেভাবে তল্লাশি করা যাবে না, যাকে তাকে গ্রেপ্তার করা যাবে না, ম্যাজিস্ট্রেটের পারমিশনের বিষয়টি বলা রয়েছে। তবে 35-4 দ্বারা যে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, সেটি হচ্ছে রাষ্ট্রবিরোধী এবং সংবেদনশীল যে বিষয়গুলো, যেখানে কোনো অপরাধ হচ্ছে, তখন ম্যাজিস্ট্রেট ইনস্ট্যান্ট সেখানে তল্লাশির ব্যবস্থা করতে পারবে, গ্রেপ্তারের ব্যবস্থা করতে পারবে, এবং গ্রেপ্তার 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হবে। এবং পুলিশ অফিসারের রিপোর্ট ব্যতীত ট্রাইব্যুনাল যদি কেউ মামলা করে, সাইবার মামলা আপনি থানাতেও করতে পারবেন, ট্রাইব্যুনাল করতে পারবেন। ট্রাইব্যুনাল যদি কেউ মামলা করে, ট্রাইব্যুনাল সেটি শুনবে, মামলা অভিযোগকারীর কথা শুনবে, শোনার পর প্রেক্ষিতে সেটি পুলিশকে তদন্তের নির্দেশ দিবে। তদন্তের প্রেক্ষিতে তারপর অপরাধটি কগনিজেন্স নেওয়া হবে। সুতরাং আপনাকে কোনো কিছু যাচাই বাছাই না করে গড়পড়তাভাবে আর তার বিরুদ্ধে যেন তেনভাবে এটি আর নিপীড়নের অস্ত্র হিসাবে ব্যবহার হবে না। এবং এই বিষয়গুলো রয়েছে। মামলা নিষ্পত্তির সময়সীমা 180 দিন বলা হচ্ছে। পরবর্তীতে যদি 180 দিনের মধ্যে নিষ্পত্তি না হয়, আরো 90 দিন বৃদ্ধি করা যাবে। তারপরেও যদি নিষ্পত্তি না হয়, সেটি জবাবদিহিতার একটি বিষয় এখানে নিশ্চিত করা হয়েছে। এবং আইনের কিছু ধারা, বেশিরভাগ ধারাই জামিনযোগ্য, বেইলেবল অফেন্স হিসেবে
স্বীকৃতি দেওয়া হয়েছে। তো সুতরাং ওভারঅল আমরা যদি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 পর্যালোচনা করি, আসলে এখানে সরকার একটি উদারতার পরিচয় দিয়েছে আশা করি, এবং সাইবার কার্যক্রমকে আরো কিভাবে ডিজিটালাইজ মাধ্যমে আরো কিভাবে অ্যাকশনেবল করা যায় সাইবার সিকিউরিটিকে, সেটি এনশিওর করা হয়েছে। সেই মেকানিজমগুলো যদি, সেই প্ল্যাটফর্মগুলো যদি এস্টাবলিশ হয়, তাহলে মানুষ অনিঃসন্দেহে এই আইন দ্বারা উপকৃত হবে। তারপরও যে কারো আপনার মতামত থাকতে পারে, আলোচনার সমালোচনা থাকতে পারে, সেটি আপনি অনলাইনে ইমেলের মাধ্যমে 4 তারিখের মধ্যে জানাতে পারবেন। সেটি আপনারা অনলাইন প্ল্যাটফর্মে সেটি যোগাযোগ দেখে নিতে পারেন। এবং এর সাথে আরেকটি কথা বলিনি, যারা এর মধ্যে সাইবার হয়রানির শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, তারা যদি মনে করেন আপনার এটা স্পিচ অফেন্স এবং সেটি আপনি প্রতিকার পেতে পারেন, তাহলে সংশ্লিষ্ট সাইবার ট্রাইব্যুনাল এফপিপির সাথে যোগাযোগ করবেন। সরকার একটি তালিকাও আহ্বান করেছে এই নিবর্তনমূলক এই নিপীড়ন মামলাগুলো থেকে রেহাই পাওয়ার জন্য। আশা করি সবাই আলোচনাটি শুনছেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।